চিত্রার কথায় ইনায়া একগাল হেসে দেয় আর চিত্রার এক হাত আঁকড়ে ধরে বরের জন্য সাজানো স্টেজের দিকে হাঁটা শুরু করে। এদিকে বরের স্টেজের সামনে মাহি সহ আরও কিছু মেয়ে দাঁড়িয়ে নিজেদের মতো হাসি মজা করছে। সেখান থেকে হঠাৎ মাহির চোখ পড়ে শাওনের দিকে। মাহি আর সেখানে এক মুহূর্ত না থেকে দ্রুত দৌড়ে এসে শাওনের সামনে দাঁড়ায়। হঠাৎ শাওনের সামনে মাহি এসে দাঁড়াতে সে কিছুটা হকচকিয়ে যায়। বিরক্ত নিয়ে তাকায় মাহির দিকে। মাহি চেহারার মধ্যে একটা ঢঙ্গি ঢঙ্গি ভাব নিয়ে এসে রসালো গলায় সুর টেনে বলে, তোমার আসতে এত দেরি হলো কেন ভাইয়া? জানো কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। শাওন কিছু বলতে যাবে তার আগে মাহি শাওনের এক হাত জড়িয়ে ধরে তাকে টানতে টানতে স্টেজের দিকে নিয়ে যেতে শুরু করে আর মনের মধ্যে এক ঝাঁক উল্লাস নিয়ে বলে ওঠে, ভাইয়া চলো, তোমাকে আমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেই। মাহি শাওনকে তার এক ঝাঁক বান্ধবীদের সামনে এনে দাঁড় করিয়ে দেয় আর তাদের সবার উদ্দেশ্যে বলে ওঠে, গাইস, এই হচ্ছে আমার শাওন ভাইয়া, যার কথা তোমাদেরকে বলেছিলাম। মাহি কথাগুলো বলতে বলতে বারবার শাওনের গায়ের উপর ঢলে পড়ছে, যা শাওনের বিরক্তির মাত্রা বাড়িয়ে দেয়। মেয়েগুলো সবাই সমস্বরে বলে ওঠে। হাই ভাইয়া, কেমন আছেন? শাওন বিরক্তমাখা গলায় ঠোঁটে হাসি ফুটানোর চেষ্টা করে জবাব দেয়। ভালো আছে। তোমরা সবাই কেমন আছো? মেয়েগুলো আবারও সবাই একই সাথে জবাব দেয়। ভালো আছি ভাইয়া। এক মুহূর্তের জন্য শাওনের নিজেকে মনে হলো সে কোনো স্কুলের শিক্ষক আর মেয়েগুলো তার স্টুডেন্ট, যার কারণে শাওন কিছু জিজ্ঞেস করার সাথে সাথে তারা সমস্বরে চিৎকার করে তার উত্তর দিচ্ছে। বিষয়টা শাওনের কাছে ভীষণ ইরিটেটিং মনে হলো। তার উপর আবার মাহির এমন গায়ের উপর এসে ঢলে পড়া, যা শাওনকে বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিল। শাওন লক্ষ্য করলো তার সামনে দাঁড়ানো মেয়েগুলো যেন কেমন করে তার দিকে তাকিয়ে আছে, যেই চাহনি তার কাছে মোটেও সুবিধাজনক মনে হচ্ছে না। শাওনের সামনে দাঁড়ানো মেয়েদের মধ্যে থেকে একজন মেয়ে শাওনের উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া, মাহির কাছে আপনার অনেক কথা শুনেছি, অনেক প্রশংসা শুনেছি। তখন তার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও আজকে আপনাকে দেখে মনে হচ্ছে সে অনেক কম বলে ফেলেছে। আপনি সত্যিই অনেক সুন্দর। পাশ থেকে আরেকটা মেয়ে দাঁত কেলিয়ে বলে ওঠে। হ্যাঁ ভাইয়া, আপনি আসলে অনেক হ্যান্ডসাম। তাদের কথায় শাওন একটা জোরপূর্বক সৌজন্যতার হাসি দেওয়ার চেষ্টা করে। মেয়েগুলো আর কিছু বলতে যাবে তার আগে শাওন সবার উদ্দেশ্যে বলে, এক্সকিউজ মি, আমার একটু কাজ আছে। বলে তার ধরে থাকা হাতটা মাহির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে মেয়েগুলোর বলা কিছু কথা তার কানে আসে। তোর মামাতো ভাই কি হ্যান্ডসাম একটা ছেলে রে মাহি, দেখেই তো শরীরের পুরো লোম দাঁড়িয়ে গেল। না জানি একটু ছুঁয়ে দিলে কি অবস্থা হয়ে যেত। পাশ থেকে আরেকজন বলে, মাহি, তুই সত্যি খুব লাকি রে, এমন একটা হট আর হ্যান্ডসাম মামাতো ভাই পেয়েছিস। উফ, দেখেই পুরো শরীরে কাঁটা দিচ্ছে। শাওন কিছুটা সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের কথাগুলো হাওয়ায় মিলিয়ে যায়, আর কোনো কথাই শাওনের কানে বাজে না। আর এদিকে শুরু থেকে শেষ অবধি সকল কিছু বরের স্টেজে কবিরের পাশে বসে থাকা চিত্রা নীরব দর্শকের মতো দেখলো আর শুনলো, যা মুহূর্তের মধ্যে তাকে ভীষণভাবে রাগিয়ে দিল। মেয়েগুলোর গা জ্বালানি কথার মাহির অমন করে শাওনের গায়ের উপর ঢলে পড়া দেখে চিত্রার রাগে দুঃখে সবার আগে শাওনকে গিয়ে থাপড়ানোর ইচ্ছে হলো। চিত্রা মাহি আর তার বান্ধবীদের প্রতি যতটা না রাগ হয়েছে, তার থেকে বেশি রাগ হয়েছে শাওনের প্রতি। মাহি অমন করে তার হাত জড়িয়ে ধরে তার গায়ের উপর ঢলে পড়ছিল। তারপরও মানুষটা কেন মাহিকে ছাড়িয়ে তার থেকে দূরে গিয়ে দাঁড়ালো না? আর এতগুলো মেয়ের সামনে এত হেসে হেসে কথা বলারই বা কী ছিল? মানে মেয়ে দেখলেই অমনি শুরু হয়ে যায় লুচ্চামি, লুচ্চা বেডা। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে চিত্রার কোমল নারী সুলভ মনটা কালো আধারে ছেয়ে যায়। তার মস্তিষ্কে এসে বারংবার বাড়ি খায় একই কিছু প্রশ্ন। শাওন কি মাহিকে পছন্দ করে? কিন্তু সেদিন তো বলল মাহি টাহি কাউকে তার চাই না, তার শুধু চিত্রাকে চাই। তারপরও মাহি তার সাথে অমন ঢলাঢলি করলে সে কেন একবারের জন্য কিছু বলে না তাকে? তাহলে কি সেদিন শাওন তাকে সব কিছু মিথ্যা বলেছিল?
তবে কি মাহির প্রতি তার কোনো ভালো লাগা বা দুর্বলতা আছে? তার সাথে শাওন যেমন অদ্ভুত অদ্ভুত সব আচরণ করে, মাহির সাথেও কি তাহলে অলক্ষ্যে অগোচরে এমন অদ্ভুত অদ্ভুত সব আচরণ করে? চিত্রা আর কিছু ভাবতে পারে না। তার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। সে আর কোনো কিছু বিষয়ে মাথা না ঘামিয়ে চুপচাপ তার ভাইয়ের পাশে মুখ কালো করে বসে থাকে। শাওন বাড়ির ভেতরে ড্রয়িং রুমে যেতে শাহনাজ চৌধুরীকে দেখতে পায়। কয়েকটা মহিলা মিলে দাঁড়িয়ে গল্প করছে। শাওন গিয়ে শাহনাজ চৌধুরীকে এক হাতে আঁকড়ে ধরে আর মাথাটা শাহনাজ চৌধুরীর কাঁধে এলিয়ে দেয়। ক্লান্তি মিশ্রিত গলায় ছোট বাচ্চাদের মতো ডেকে ওঠে। আম্মু। শাহনাজ চৌধুরী কথা বলা বাদ দিয়ে ছেলের দিকে ফিরে তাকায়। বুঝতে পারে ছেলে কোনো কিছু বিষয় নিয়ে ভীষণ বিরক্ত। তিনি শাওনের এক গালে হাত রাখে, কণ্ঠে সকল মমতা ঢেলে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বু? ক্লান্ত লাগতেছে নাকি কেউ বিরক্ত করেছে? শাহনাজ চৌধুরীর কথাগুলো শাওনের কাছে পৃথিবীর সবচেয়ে মধুর মিশ্রিত আর শান্তির মনে হলো। এতক্ষণের বিরক্ত ভাবটা মায়ের গলার কথা শুনেই কেমন যেন ভ্যানিশ হয়ে গেল। সে আর মায়ের হাতটা আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে কণ্ঠে কিছুটা কাতরতা মিশিয়ে বলে উঠল, আম্মু, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। শাহনাজ চৌধুরীর সামনে দাঁড়ানো মহিলাদেরকে একটা সৌজন্যতার হাসি উপহার দিয়ে ছেলেকে নিয়ে সোফায় বসে পড়ে। শাহনাজ চৌধুরী সোফায় বসে পড়লে শাওন মায়ের কোলে মাথাটা এলিয়ে দিয়ে গুটিসুটি হয়ে সোফার মধ্যে শুয়ে পড়ে। মমতাময়ী মা ছেলের কপালে ভালোবাসার এক উষ্ণ পরশ এঁকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। শাওন প্রশান্তিতে নিজের চোখ জোড়া বুঝতে যাবে, আবারও কোথা থেকে মাহি দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, শাওন ভাইয়া, তুমি এখানে? আর আমি তোমাকে তখন থেকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি। শাওন মাহির দিকে নীরব দৃষ্টিতে তাকালে মাহি কিছুটা তাড়া দিয়ে বলে ওঠে, ভাইয়া চলো না বাইরে, বাইরে সবাই অনেক মজা করতেছে, নাচ গান করতেছে। তুমিও চলো না, আমাদের সাথে মজা করবে। আমার ফ্রেন্ডরা সবাই তোমাকে খুঁজতেছে। মাহির কথা শুনে শাওনের মনটা আবারও একঝাঁক বিরক্তিতে বিষিয়ে গেল। সে নিজেকে স্বাভাবিক রাখার যথাসাধ্য চেষ্টা করে বলে উঠল, আমার মাথাটা খুব ব্যথা করছে মাহি, আমার একটু রেস্ট নেওয়া দরকার। তুমি যাও, গিয়ে আনন্দ করো। মাহি তো মাহি, সে কি আর এত সহজে কারো কথা শোনে? সে বরাবরের মতোই ন্যাকামো করে বলে উঠল, চলো না ভাইয়া, সবাই অনেক আনন্দ করতেছে, তুমিও চলো, দেখবে তোমার মাথা ব্যথা চলে গেছে। শাওন আর একটা কথাও বলল না। সে উল্টো পাশ ঘুরে শাহনাজ চৌধুরীর কোলে মুখ গুজে শাড়ির আঁচল দিয়ে নিজের মাথাটা ঢেকে রাখে। শাহনাজ চৌধুরী এবার ছেলের বিরক্তির আসল কারণ খুঁজে পান। মাহি আরও কিছু বলার জন্য উদ্যত হলেই তিনি মাহির উদ্দেশ্যে বলে ওঠেন, মাহি, সায়ন এখন একটু রেস্ট নিক আম্মু। তুমি যাও, গিয়ে আনন্দ করো। আর সায়ন না হয় একটু পরে যাবে। মাহির প্ল্যান সফল না হয় সে ভেতরে ভেতরে ভীষণ রেগে যায়, কিন্তু শাহনাজ চৌধুরীর সামনে তা প্রকাশ করে না। সে শাহনাজ চৌধুরীর কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে ধূপধাপ করে পা ফেলতে ফেলতে বাইরে চলে যায়। আর মাহি চলে যেতেই শাওন আবারও আগের মতো শুয়ে শাহনাজ চৌধুরীর হাত তার চুলের মধ্যে রাখে। চিত্রা, ইনায়া, জান্নাত, পূজার ছোঁয়া মিথির রুমের উদ্দেশ্যে আসতে আসতে লক্ষ্য করে মাহি চোখ মুখ কটমট করতে করতে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার সময় চিত্রাকে সামনে দেখতে পেয়ে মুখ বাঁকিয়ে হাঁটার গতি আরও দ্বিগুণ বাড়িয়ে সামনে থেকে চলে যায়। আর চিত্রা বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আবারও মিথির রুমের দিকে অগ্রসর হয়। চোখ যায় ড্রয়িং রুমের সোফায় শাহনাজ চৌধুরীর কোলে মাথা রেখে ছোট বাচ্চার মতো শুয়ে থাকা শাওনের দিকে। শাওন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। চিত্রা চোখ ফিরিয়ে নেয়। শাহনাজ চৌধুরী সুন্দর একটা হাসি দিয়ে চিত্রার উদ্দেশ্যে বলে ওঠে, মাশাল্লাহ, আমাদের লক্ষ্মী মেয়েটাকে তো আজকে একেবারে পরীদের মতো লাগছে। শাহনাজ চৌধুরীর কথায় চিত্রা লাজুক হাসে। জান্নাত দুপা সামনে এগিয়ে শাহনাজ চৌধুরীর সামনে দুহাতে লেহেঙ্গাটা দুপাশে মেলে ধরে উচ্ছ্বাস নিয়ে বলে ওঠে, আমাকে কেমন লাগতেছে বড় আম্মু? জান্নাতের কাণ্ডে শাহনাজ চৌধুরী সহ সকলে হেসে দেয়। শাহনাজ চৌধুরী আদুরে গলায় বলে ওঠে, তুই তো বরাবরই জান্নাতের হুড পরিস না, তোকেও অনেক সুন্দর লাগতেছে।
জান্নাত শাহনাজ চৌধুরীর কথায় খুশিতে আত্মহারা হয়ে যায় আর তার উদ্দেশ্যে একটা ধন্যবাদ জ্ঞাপন করে সকলে মিথির রুমে যায়। আর এত সময় শাওন লক্ষ্য করে চিত্রা তার দিকে ভুল করে একবারের জন্য তাকাচ্ছে না। সে বুঝতে পারে না হুট করে তার কি হলো। রাত তখন বাজে 11:30। বিয়েবাড়ির সকলের উপস্থিতিতে আর সম্মতিতে কবির আহমেদ আর মিথিলা হোসেন মিথির বিয়ের কাজটা সম্পন্ন হয়। উপস্থিত সকলের মুখে খুশির হাসি। আমজাদ আহমেদ আনোয়ার হোসেনকে মিষ্টি মুখ করিয়ে গলা মেলায়, সাথে বাকি সবাইকেও মিষ্টি মুখ করায়। শাওন গিয়ে কবিরকে জড়িয়ে ধরে নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। চিত্রাও তার ভাই আর ভাবিকে জড়িয়ে ধরে শুভকামনা জানায়। মিথিকে আজকে লাল টকটকে একটা বেনারসি পরানো হয়েছে, সাথে মাথায় টাঙানো লাল টকটকে ঘোমটা, মুখে মেকআপ, চোখে কাজল, সাথে আইলাইনার আর ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক, গলা আর দুহাত ভর্তি জুয়েলারি, কানে বড় বড় দুটো ইয়ারিং, নাকে নথ আর কপালে টিকলি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে। গোলগাল গড়নের মুখটা একেবারে জীবন্ত পুতুলের মতো লাগছে। স্টেজের কিছুটা সামনে ছোঁয়া, পূজা, ইনায়া সহ সবাই একটা ভোজপুরি ডিজে গানে যে যার মতো নাচছে। চিত্রাকে অনেক জোর করলেও চিত্রা তাদের সাথে কিছুতেই নাচতে যায় না, কারণ তার এসব পছন্দ না। চিত্রা এবার স্টেজ থেকে নেমে একটু দূরে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে আর ছোঁয়াদের এক একজনের এক এক রকম নাচ দেখে মুচকি মুচকি হাসতে থাকে। হঠাৎ চিত্রার কানে ভেসে আসে তার থেকে কিছুটা দূরে বসা শাহনাজ চৌধুরী আর এক ভদ্র মহিলার কথোপকথনগুলো। তাদের দুজনের কথোপকথনের এক পর্যায়ে শাহনাজ চৌধুরীর সামনে বসা ভদ্র মহিলাটি বেশ বিনয়ের সাথে বলে ওঠেন, আপা, আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। শাহনাজ চৌধুরী বিনয়ের সাথেই বলে ওঠেন, জি আপা, বলুন না কি কথা। ভদ্র মহিলাটা এবার মুখে হাসি ফুটিয়ে তুলে বেশ সুন্দর করে বলে ওঠেন, বিয়ে বাড়িতে বরপক্ষ থেকে আসা একটা মেয়েকে দেখলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম মেয়েটা বরের বোন, মানে আপনার ননদের মেয়ে। চিত্রা নাম, কি লক্ষ্মীমন্ত মেয়ে। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে আপা। শাহনাজ চৌধুরী ভদ্র মহিলাটির কথা শুনে সুন্দর একটা হাসি দিয়ে বলে ওঠে, হ্যাঁ আপা, আমার ননদের একমাত্র মেয়ে, ভীষণ লক্ষ্মীমন্ত আর আমাদের সবারই আদরের। ভদ্র মহিলাটি একগাল হেসে বলেন। তা তো দেখেই বুঝতে পারছি আপা। বিনিময়ে শাহনাজ চৌধুরী একটা স্নিগ্ধ হাসি উপহার দেয়। ভদ্র মহিলাটি আবারও বলে ওঠেন, আপা, আমার বড় ছেলে একজন বিলেত ফেরত ডাক্তার। কিছুদিন যাবৎ ছেলের জন্য মেয়ে খুঁজছি, কিন্তু কি বলেন তো আপা, মনের মতো মেয়ে কোথাও পাচ্ছি না। আর আজকালকার ছেলে মেয়ে বোঝেনি তো। তবে আপনার ননদের মেয়েকে আমার প্রথম দেখাতে ভীষণ পছন্দ হয়েছে। বেশ কিছু সময় ধরে মেয়েটাকে লক্ষ্য করে দেখলাম। মেয়েটার চাল চলন কথাবার্তা একেবারে সবার থেকে আলাদা। সত্যি বলতে এমন একটা মেয়েকে আমি খুঁজতেছিলাম আমার ছেলের জন্য। আমার ছেলের সাথে বেশ মানাবে। আর আমার ছেলে বলে বলছি না আপা, আমার ছেলে একেবারে লাখে একটা। আসলে আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। ভদ্র মহিলাটি একটু থেমে চোখে মুখে খুশির ঝলক নিয়ে বলে ওঠে, তা বলছিলাম কি আপা, আপনি যদি আপনার ননদের সাথে এই বিষয়ে কথা বলতেন, তবে এখনই বলতে হবে না আপা। আগে বিয়ের পরিস্থিতিটা ঠান্ডা হোক, তারপর না হয় একদিন সময় নিয়ে বলতে বসবেন আপনার ননদের সাথে। শাহনাজ চৌধুরী এতক্ষণ যাবৎ বেশ মনোযোগ দিয়ে ভদ্র মহিলাটির কথাগুলো শুনছিলেন। ভদ্র মহিলাটি হলেন শাহনাজ চৌধুরীর ভাই আনোয়ার হোসেনের কলেজের কলিগ। ভদ্র মহিলাটির কথা শুনে শাহনাজ চৌধুরী বেশ অপ্রস্তুত বোধ করে, মুখের মধ্যে থাকা হাসিটা মিয়ে যায়, কিছুটা ইতস্তত বোধ করে বলে ওঠে, আসলে আপা, কিভাবে যে আপনাকে বলি, আমার ননদের মেয়ের সাথে আমার ছেলের অনেক আগেই আমার শ্বশুরের মতে এক প্রকার বিয়ে হয়ে গেছে। আমার শ্বশুরের শেষ ইচ্ছা ছিল আমার ছেলে সায়ন আর আমার ননদের মেয়ে চিত্রার বিয়ে দেওয়ার, কিন্তু তখন তারা অনেক ছোট ছিল। আমার ছেলে বোঝার ক্ষমতা হলেও চিত্রার তখন কোনো কিছু বোঝার ক্ষমতা হয়ে ওঠেনি। আর হুট করে আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় ওনার মনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য ওনার 2 ছেলে আর মেয়ে সহ আমরা সকলে মিলে যুক্তি করে ওই অবস্থাতেই পরিবারের মানুষদের উপস্থিতিতে ওদের বিয়ের কাজটা সেরে ফেলি। আর শ্বশুর মশাইকে কথা দিই যে তারা বিয়ের উপযুক্ত হলেই ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হবে।
তবে চিত্রা মামুনি এখনো পর্যন্ত এইসব বিষয়ে অবগত না। সেটা অবশ্য আমার ছেলের জন্যই। সে চিত্রাকে এই বিয়ের বিষয়ে বলতে মানা করেছিল সবাইকে, যাতে করে এটার জন্য মেয়েটার পড়াশোনার কোনো ক্ষতি না হয়। তাই সব কিছু ভেবে আমরাও আর তাকে কিছু জানাইনি। শাহানাজ চৌধুরীর কথাগুলো শুনে সামনে বসা ভদ্র মহিলাটির হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। বড় আশা নিয়ে তার ছেলের জন্য প্রস্তাবটা দিয়েছেন তিনি, কিন্তু এমন কিছু শুনতে হবে তা যেন স্বপ্নেও ভাবেনি। ওনার এখন ঠিক কী বলা উচিত উনি কিছুই বুঝতে পারছেন না। শাহানাজ চৌধুরী ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে তুলে আবারও বলে ওঠেন, সামনে আমার ছেলের মাস্টার্স কমপ্লিট হলেই আমরা বিয়ের কাজটা সেরে ফেলার কথা ভাবছিলাম আপা। তাই আপনার দেওয়া প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না। ভদ্রমহিলাটি অসহায় চোখে তাকালো শাহানাজ চৌধুরীর মুখের দিকে। নিজেকে ওনার বেশ অপরাধী মনে হলো, সাথে লজ্জিত হলো বেশ। ভদ্রমহিলাটি এবার অপরাধী গলায় বলে ওঠেন, আমাকে মাফ করবেন আপা। আমি আসলে এসব বিষয় কিছুই জানতাম না, তাই হুট করেই একটা ভুল প্রস্তাব দিয়ে বসলাম। শাহানাজ চৌধুরীর দুহাত এগিয়ে ভদ্রমহিলাটির এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আশ্বাসের স্বরে বলল, আপনার কোনো ভুল নেই আপা। আপনি জানতেন না বলেই তো এমন একটা প্রস্তাব দিলেন। জানলে নিশ্চয়ই দিতেন না। আর কখনো কখনো এমন ভুল আমাদের সবারই হয়ে থাকে। এটা কোনো বড় বিষয় না। শাহানাজ চৌধুরীর কথায় মহিলাটি যেন একটু ধাতস্থ হয়। মুখের মধ্যে আবারও হাসির জোয়ার এসে ভর করে ওনার। এদিকে চিত্রা শুরু থেকে শেষ অবধি সকল কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে যায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শাওনের সাথে তার ছোটবেলাতেই বিয়ে হয়ে গেছে, এটা তার মস্তিষ্কে আসতেই নারীসুলভ মনটা ফাল্গুনের পলাশ ফুলের মতোই পুলকিত হয়ে ওঠে। ঠোঁটের কোণে এক অজানা প্রশান্তির হাসি ফোটে। মন জুড়ে এক ফুরফুরে ভালো লাগার হাওয়া বয়ে যায়, সাথে এক ঝাঁক ভালো লাগারা তাকে এসে জড়িয়ে ধরে। নিজের অজান্তেই তার ছোট্ট মন জুড়ে শাওনের জন্য অসীম জায়গা তৈরি হয়, আর মস্তিষ্কে এসে জড়ো হয় হাজারো প্রশ্ন, হাজারো কথারা। তার মানে কি শাওন এতদিন স্বামীর অধিকার নিয়ে তার সাথে যখন তখন এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করত? এই একটি কথা চিত্রার মস্তিষ্কে এসে বাড়ি খেতেই তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। অস্বস্তিতে হাঁসফাঁস করতে শুরু করে সে বসা থেকে উঠে দাঁড়ায়, নিজের লেহেঙ্গাটা দুহাতে শক্ত করে খামচে ধরে আর খুঁজতে থাকে শাওনকে। এসব কিছু সত্যি সত্যি কি সে শাওনের মুখ থেকে জানতে চায়? আর শাওন কেন এতদিন ধরে তার কাছ থেকে সবাইকে এসব লুকাতে বলল সেটাও সে জানতে চায়। সব কিছু জানতে চায়। চিত্রা তড়িঘড়ি করে স্টেজের দিকে এগিয়ে যায়, চারপাশে চোখ বুলিয়ে শাওনকে খোঁজে, কিন্তু সেই মানুষটার কোথাও দেখা মেলে না। সে কিছুটা বিরক্ত হয় আর মনে মনে আওড়ায়, একটু আগেই তো মানুষটা তার পেছন পেছন ছায়ার মতো ঘুরঘুর করছিল, এখন আবার হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? ছোয়ারা সবাই এখনও সেই নাচেই মত্ত। চিত্রা আশেপাশের কোথাও শাওনকে খুঁজে না পেয়ে দুহাতে লেহেঙ্গা উঁচিয়ে ধরে বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে তখন কেউ নেই বললেই চলে, সবাই এখন বাড়ির বাইরের অনুষ্ঠানে। চিত্রা গিয়ে ড্রয়িং রুমে চোখ বুলায়, সেখানে শাওনকে না পেয়ে মিথিদের ছোট্ট বাড়িটার এক এক করে প্রতিটা রুমে শাওনকে খুঁজতে থাকে। পরপর 3টা রুমে দেখার পর চিত্রা মিথিদের গেস্ট রুমের দিকে যায়, আর গেস্ট রুমের দরজার সামনে যেতেই সেখানকার দৃশ্য দেখে চিত্রার পায়ের তলার মাটি সরে যায়। গেস্ট রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে মাহি শাওনকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এদিকে চিত্রা শাওনকে খুঁজতে খুঁজতে গেস্ট রুমের দরজার সামনে দাঁড়াতেই এমন একটা দৃশ্যের সম্মুখীন যে তাকে হতে হবে তা সে কখনো নিজের কল্পনাতেও নিয়ে আসেনি। মাহি আর শাওনকে এই অবস্থায় দেখে চিত্রার পায়ের তলার মাটি সরে যায়। সে একেবারে স্তব্ধ হয়ে যায়। তার বুকের মাঝখানটায় ধুক করে ওঠে, এক অসহনীয় ব্যথা শুরু হয়। দু চোখ দিয়ে গড়গড় করে নোনা পানিরা পড়া শুরু করে, কিন্তু মুখে কোনো আওয়াজ নেই। সে যেন একেবারে পুরো পাথর হয়ে গেছে। একটু আগে শাওনকে নিয়ে তার মনের মধ্যে জন্ম নেওয়া হাজারো অনুভূতিরা, হাজারো স্বপ্নরা ছটফট করতে করতে মারা যাচ্ছে। তারা সকলে চিৎকার করে চিত্রার কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো হেলদোল নেই। তাদের কোনো চিৎকার চিত্রার কান অবধি এসে পৌঁছাচ্ছে না। সে জমে যাওয়া পাথরের মূর্তির মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর দু চোখ দিয়ে
দিয়ে অশ্রু কণাদের সাথে সাথে বিসর্জন দিচ্ছে। মাত্র কিছুক্ষণ আগে জন্ম নেওয়া কিশোরী মনের হাজারো স্বপ্ন, হাজারো অনুভূতিগুলোকে, যেই অনুভূতিগুলো একটু আগে তার কোমল মনের মধ্যে জেগে উঠতেই ভালো লাগা আর লজ্জায় পুলকিত হলো মুখ, যেই অনুভূতিগুলোর সে নিজেই এখনো পর্যন্ত কোনো নামকরণ করতে পারল না, যে অনুভূতিগুলোকে সে নিজেই এখনো ঠিকমতো চিনে উঠতে পারল না, যেই স্বপ্নগুলোকে সে পূরণ করা তো দূরের কথা, কল্পনাকেও এখনো ভেবে শেষ করতে পারল না, সেই সব কিছু চোখের সামনে মুহূর্তের মধ্যে ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়া কষ্টের গভীরতা ঠিক কতটুকু তা আমার জানা নেই, তবে এইটুকু মনে হচ্ছে এর গভীরতা যেন মৃত্যুর যন্ত্রণার চেয়েও হাজার গুণ বেশি ভারী। কেননা মৃত্যুতে তো মানুষের দেহ থেকে অন্তর আত্মাটা বেরিয়ে গেলে পৃথিবীর সকল দুঃখ কষ্ট থেকে তার চিরমুক্তি, কিন্তু এই যন্ত্রণা তো মৃত্যুর মতো মুহূর্তেই কাউকে চিরতরে মুক্তি দিবে না, এই যন্ত্রণা তো মুহূর্তের মধ্যেই কারো পিছু ছাড়বে না, এমনকি সেই মানুষটা চাইলেও না। এই যন্ত্রণা প্রতিটা মুহূর্তে তিলে তিলে পীড়া দিবে, এক অসহনীয় বক্ষ ব্যথায় অতিষ্ঠ করে তুলবে, বারবার মৃত্যুবরণ করার স্বাদ জাগাবে, কিন্তু মৃত্যু তো আসবে না, শান্তিও মিলবে না। তবে কি এই যন্ত্রণার গভীরতা মৃত্যুর থেকেও হাজার গুণ বেশি ভারী না? জানা নেই। তবে মুহূর্তে চিত্রার ঠিক এরকম যন্ত্রণাই হচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে, সামনের দৃশ্যটা তার মস্তিষ্ক আর কিছুতেই নিতে পারছে না। দরজার মাঝ বরাবর দাঁড়িয়ে সে সর্বশক্তি দিয়ে শক্ত করে নিজের লেহেঙ্গাটা দুহাতে খামচে ধরে আছে, দুই চোখ দিয়ে গাল বেয়ে পড়া বাঁধ ভাঙা অশ্রু কণারা টপ টপ করে সফেদ টাইলসের ফ্লোরে নিজেদের জায়গা করে নিচ্ছে। চিত্রার দাঁড়িয়ে থাকতে পারে না, সে জমে যাওয়া পাথরের মূর্তির মতোই সামনের দিকে অপলক দৃষ্টি রেখে ধীর পায়ে পেছোতে থাকে। শাওন দরজার সামনে চিত্রাকে দেখা মাত্রই এক ঝটকায় মাহিকে তার থেকে দূরে ছুঁড়ে ফেলে আর চিত্রার দিকে অগ্রসর হয়। মাহি আবারও নিজেকে কোনো মতে সামলে শাওনের সামনে আসতেই শাওন রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে সজোরে তার গালে এক চর বসিয়ে দেয়। চরের তোপটা এতটাই বেশি ছিল যে মাহি ফ্লোরের মধ্যে ছিটকে পড়ে আর সঙ্গে সঙ্গে তার ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু করে, কিন্তু সেদিকে শাওন একটা বারের জন্য ফিরেও তাকায় না। শাওন পাথরের মূর্তির মতো নিঃশব্দে পিছাতে থাকা চিত্রার কাছে গিয়ে তার এক হাত টেনে ধরে। শাওনের স্পর্শে চিত্রার ঘোর কাটে, সে এক ঝটকায় শাওনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বেশ কিছুটা পিছিয়ে যায়। শাওন আবারও দ্রুত পায়ে চিত্রার সামনে গিয়ে তার হাত ধরতে উদ্যত হলেই চিত্রা শাওনের থেকে আরও খানিকটা পিছিয়ে গিয়ে চিৎকার করে বলে ওঠে, খবরদার খবরদার, আপনি আমাকে আপনার ওই হাত দিয়ে ছোঁয়ার চেষ্টাটাও করবেন না। চিত্রার চিৎকারে শাওন ভড়কে যায়। সে দেখতে পায় রাগে চিত্রার চোখ দুটো রক্তের মতো লাল টকটকে হয়ে আছে, কপালের মাঝ বরাবর একটা সূক্ষ্ম রগ ফুলে উঠেছে। অতিরিক্ত রাগের কারণে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। এতটা রেগে যেতে শাওন চিত্রাকে কখনো দেখেনি, আর না চিত্রা শাওনের সামনে কখনো এত জোরে চিৎকার করে কথা বলেছে। শাওন একটা শুকনো ঢোক গিলে সে আরও কিছুটা চিত্রার সামনে এগিয়ে যায়, ভীষণ ঠান্ডা গলায় বলে ওঠে, চিত্রা, চিত্রা তুই আগে আমার কথাটা। চিত্রা ফ্লোরের দিকে তাকিয়েছিল। শাওনের কথাতে ধুম করে তার সামনে এক হাত উঁচিয়ে দেয় আর হুঙ্কার দিয়ে বলে, আপনার ওই মুখ দিয়ে আমার নাম শুনতে চাই না আমি, ঘৃণা হচ্ছে আমার। আপনার ওই মুখ দিয়ে নিজের নাম শুনতে ঘৃণা হচ্ছে আমার। বলতে বলতে চিত্রা মৃদু পায়ে পিছোতে থাকে আর তার দুই চোখ দিয়ে বাঁধ ভাঙা অশ্রুকণারা অনর্গল ঝরতে থাকে। শাওন গিয়ে এবার চিত্রার দুই গালে নিজের দুই হাত রাখে। চিত্রা আবারও সেই হাত দুটো সজোরে সরিয়ে দিলে শাওন চিত্রার দুই বাহু আঁকড়ে ধরে আর কপালে কপাল ঠেকিয়ে কাতর গলায় বলে ওঠে, কি হচ্ছে তোর কলেজা? কেন এমন করছিস তুই? আমাকে পুরো কথাটা বলার মধ্যে শুধু একটু সুযোগ দে। চিত্রা শাওনের থেকে আবারও নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে শাওন এবার কিছুটা শক্ত করে চিত্রাকে নিজের কাছে ধরে রাখে। চিত্রা নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হলে হাল ছেড়ে দেয়। চোখ জোড়া তুলে শীতল চাহনিতে শাওনের দিকে তাকায়। চিত্রার চোখের দিকে তাকিয়ে শাওন পুরো থমকে যায়, তার ভেতরে ঝড় শুরু হয়ে যায়। চিত্রার এই শীতল চোখের চাহনি তার বুকে তীরের ফলার মতো গিয়ে বেঁধে, যন্ত্রণায় কুকিয়ে ওঠে পুরো শরীর। সে কিছুতেই চিত্রা এই চাহনি সহ্য করতে পারে না। শাওন চিত্রার দিক থেকে নিজের চোখ নামিয়ে নেয় আর চিত্রার দুই হাত নিজের হাতের ভাঁজে নিয়ে হাতের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে ওঠে, তুই যা ভাবছিস সেরকম কিচ্ছু না।
চিত্রা আবারও শাওনকে মাঝপথে থামিয়ে দেয় আর নিজেই শান্ত কিন্তু তাচ্ছিল্য করে বলে ওঠে, আমার সামনে আপনাকে কোনো কিছুরই কৈফিয়ত দিতে হবে না ভাইয়া। আমি কিছুই ভাবছি না, আর না আপনার মুখ দিয়ে কোনো কিছু শুনতে চাচ্ছি আমি। শাওন চোখ তুলে চিত্রার দিকে তাকায়। চিত্রা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কিছুটা করুণ গলায় বলে, আপনি আমার ছেড়ে দিন ভাইয়া, প্লিজ। আপনাকে এই মুহূর্তে আমার একদম অসহ্য, একদম অসহ্য লাগছে। আপনি আপনি দয়া করে আমার চোখের সামনে থেকে চলে যান। আমি আর আপনাকে এক মুহূর্তের জন্যও নিতে পারছি না। চিত্রার বলা কথাগুলো শুনে শাওনের বুকটা ধুপ করে ওঠে। সে অবাক চোখে চিত্রার দিকে তাকায়। চিত্রা আবারও বলে ওঠে, আজকের পর থেকে আপনার ওই মুখটা আর কখনোই আমি দেখতে চাই না ভাইয়া। আপনার প্রতি অনুরোধ রইল আমার, আপনি দয়া করে আর কখনোই আপনার ওই মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবেন না। শাওন ছলো ছলো চোখে চিত্রার দিকে তাকায়, ভেজা গলায় বলে ওঠে, এইভাবে বলিস না লিসা। বলে নিজের বুকের বাম পাশে চিত্রার এক হাত চেপে ধরে অসহায় গলায় বলে। এখানে বড্ড কষ্ট হয়। চিত্রার চোখের পানিরা শুকিয়ে গেছে। তার চোখ দিয়ে এখন আর কোনো অশ্রু ঝরছে না, তবে তার দু চোখে এখন শুধুই ঘৃণার তাচ্ছিল্য ভরা। চিত্রা একটা তাচ্ছিল্যের হাসি দেয় আর বলে ওঠে, এসব নাটক আর আপনার না করলেও চলবে ভাইয়া। আমি এখন আর ছোট নেই, তাই দয়া করে এইসব নাটক বন্ধ করুন, বিরক্ত লাগছে আমার। শাওন চিত্রার প্রতিটা কথায় ভীষণভাবে আহত হয়। চিত্রার মুখ থেকে নিঃসৃত প্রতিটা শব্দ তাকে কোনো ধারালো ছুরির আঘাতের মতোই যন্ত্রণা দেয়। সে শুধু অবাক চোখে চিত্রার দিকে তাকিয়েই থাকে। চিত্রা শাওনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বাইরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলে শাওন আবারও পেছন থেকে শক্ত করে চিত্রার হাত টেনে ধরে। চিত্রা চিৎকার করে বলে ওঠে, কি চাচ্ছেন কি আপনি? বারবার অসভ্যের মতো কেন একটা মেয়ে মানুষের হাত ধরে টেনে ধরছেন আপনি? লজ্জা করে না আপনার? নাকি মেয়েদের সাথে এমন অসভ্যতামি করতে ভালো লাগে আপনার? কোনটা? চিত্রা থেমে গিয়ে এবার নিজেই একটা বিকট হাসি দেয় আর ব্যঙ্গাত্মক করে বলে, ও সরি, ভুল হয়ে গেছে আমার। আপনার মতো ছেলের আবার লজ্জা? বিষয়টা খুবই হাস্যকর। মেয়েদের সাথে অসভ্যতামি করা তো আপনার স্বভাবেই মিশে আছে। ঠিক বলছি না মিস্টার আবরার শাওন চৌধুরী? শেষের কথাটা চিত্রা শাওনের দিকে ঘৃণার চোখে তাকিয়ে শেষ করে। শাওন চিত্রার দিকে করুণ চোখে তাকিয়ে থেকে শীতল গলায় বলে, চিত্রা, তুই কিন্তু আমাকে এভাবে কিছু বলতে পারিস না। শাওনের কথায় চিত্রা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। দুহাত দিয়ে শাওনের বুকে বারবার ধাক্কা দিতে দিতে কণ্ঠে দ্বিগুণ তেজ নিয়ে বলে ওঠে, কেন বলতে পারি না? বলেন, কেন বলতে পারি না? আপনি অসভ্যতামি করতে পারবেন আর আমি বলতে পারবো না? শাওন করুণ চোখে তাকিয়ে থেকে শান্তভাবেই জানতে চায়, কি এমন অসভ্যতামি করেছে আমি? চিত্রার চোখে মুখে তখন শুধু তাচ্ছিল্য, ঘৃণার ক্রোধের ভরপুর। সে শাওনের দিকে তাকিয়ে অবাক হওয়ার চেষ্টা করে বলে, কি করেছেন এখন কি এটাও আমাকেই বলে দিতে হবে? একটু আগে আপনি কার সাথে কি করছিলেন ভুলে গেলেন সেটা? আচ্ছা, অন্যের কথা না হয় বাদই দিলাম, আসার সময় গাড়িতে আমার সাথে কি কি করেছিলেন সেটা মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছেন? বলে কথার মাঝে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলে, আচ্ছা, একটা কথা বলুন তো, কোন অধিকারের জোরে আপনি আমার সাথে এমন যখন তখন আপনার ইচ্ছে মতো এমন অদ্ভুত আচরণ করেন? কোন অধিকারে? ভালোবাসেন আমায়? কিন্তু সেদিন তো নিজের মুখেই বললেন ভালো টালো কিছুই বাসেন না। তাহলে তাহলে কি নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য এমন অদ্ভুত আচরণ করেন? চিত্রার কথাতে শাওন নিজের দু চোখ খিসে বন্ধ করে নেয়। চিত্রার বলা প্রতিটা কথা তার হৃদয়ে গিয়ে বিষের মতো লাগে। চিত্রা একটা দীর্ঘ শ্বাস নিয়ে আবারও তাচ্ছিল্য ভরা কণ্ঠ নিয়ে বলে ওঠে, নাকি ছোটবেলায় হওয়া আমাদের বিয়ের জের ধরে আমার উপর স্বামীর অধিকার ফলাচ্ছেন আপনি? কোনটা? শাওন এবার ভীষণ অবাক হয়। সে অবাক চোখে চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকে। চিত্রা ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ধরে রেখে বলে ওঠে, কি আপনার শাওন চৌধুরী, ভয় পেয়ে গেলেন? ভাবছেন আমি কিভাবে এটা জানলাম, তাই তো? ভয় পাবেন না। সেই ছোটবেলার ছেলে খেলা বিয়ের জের ধরে আমি কখনোই আপনার উপরে অধিকার ফলাতে আসবো না। আর আজকের পর থেকে তো একদমই না। বলে চিত্রা এবার শাওনের বুকে নিজের মাথাটা ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে হুহু শব্দ করে কান্না করে ওঠে। চিত্রার কান্নার শব্দে শাওনের পুরো শরীর মোচড় দিয়ে ওঠে। কষ্টে বুক ফেটে যায়। তার মনে হচ্ছে কেউ তার বুকে লাগাতার ধারালো ছুরির আঘাত চালাচ্ছে। নিজেকে বড্ড অসহায় বোধ হয় তার। শাওন চিত্রার মাথায় নিজের হাত রাখলে চিত্রা দুহাতে শাওনের কলার খামচে ধরে অভিযোগের সুরে চিৎকার করে কান্না করতে করতে বলে ওঠে, কেন করলেন আমার সাথে এমনটা? বলেন কেন করলেন? সবেমাত্র তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম। আপনার জন্য জন্ম নেওয়া অনুভূতিগুলোর নামকরণ করব বলে ঠিক করলাম মাত্রই।
তাহলে মাঝপথে কেন আপনি সব ভেঙে চুরে চুরমার করে দিলেন? কেন আমার ছোট্ট হৃদয়টাকে কাচের মতো টুকরোর মতো এমনভাবে ভেঙে চুরমার করে দিলেন আপনি? কি দোষ ছিল আমার? বলুন কি দোষ ছিল? চিত্রা পাগলের মতো কান্না করতে থাকে। শাওন তাকে খুব শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে আর চুলের উপরে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। চিত্রা কান্না করতে করতে এক পর্যায়ে হেঁচকি দিতে শুরু করে, ক্লান্ত হয়ে পড়ে, তার শরীরটা অসাড় হয়ে আসে, মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে। শাওন তার বুক থেকে চিত্রার মাথাটা তুলে দুগালে হাত রাখে। চিত্রা কান্নারত ক্লান্ত চোখ জোড়া নিয়ে শাওনের দিকে তাকাতেই ঘৃণায় তার চোখ মুখ বিষিয়ে ওঠে। সে আবারও পেছাতে পেছাতে বিড়বিড় করে বলে, আমায় ছোবেন না। আমি আপনার মুখটাও দেখতে চাই না। একদম দেখতে চাই না। বলতে বলতে দুহাতে লেহেঙ্গাটা উঁচিয়ে ধরে ক্লান্ত শরীর নিয়েই দৌড়ে বাইরের দিকে চলে যায়। ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে মাহি এতক্ষণ ধরে নীরবে সবকিছু দেখছিল। শাওন পেছন ফিরে মাহির দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে তাকায়। মাহি ভয়ে শুকনো ঢোক গেলে। চিত্রা বাইরে বেরিয়ে গেলে শাওন নিজে উন্মাদের মতো চিত্রাকে থামানোর জন্য তার পিছু পিছু ছোটে। চিত্রা দৌড়ে কান্না করতে করতে বাইরে আসলে বাইরে উপস্থিত প্রায় সকলে তার দিকে অবাক চোখে তাকায়। বোনকে এমন অবস্থায় দেখে কবির বসা থেকে উঠে দ্রুত পায়ে বোনের কাছে এগিয়ে আসে। অস্থির চিত্রাকে আটকানোর চেষ্টা করতে করতে নিজেই অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর বনু? এভাবে কান্না করতেছিস কেন? কি হয়েছে বল আমাকে। কিন্তু চিত্রা কবিরের কথার কোনো জবাব দেয় না। একে একে আমজাদ আহমেদ, ফাহামিদা চৌধুরী, শাহানাজ চৌধুরী, ছোয়া, পূজা, ইনায়া সহ সবাই চিত্রাদের কাছে এগিয়ে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে, কেন কান্না করছে। কিন্তু সে কারো কথারই কোনো জবাব দেয় না। আর দিবেই বা কী করে? সে তো নিজের মধ্যেই নেই। বাইরের তাকে কে কি বলছে, কি করছে, এসবের কিছুই তার মস্তিষ্কের ধারের কাছে গিয়েও পৌঁছাচ্ছে না। তার মস্তিষ্কে এখন শুধু একটা কথা এসে বাড়ি খাচ্ছে, এখানে আর এক মুহূর্ত সে থাকতে চায় না। তার দম বন্ধ হয়ে আসছে, সে বাড়ি যাবে, এক্ষুনি বাড়ি যাবে। চিত্রা নিজের মতো করে দৌড়ে গিয়ে ড্রাইভার রহিম মিয়ার সামনে দাঁড়ায় আর কান্নারত গলায় বলে ওঠে, চাচা আমায় বাড়ি নিয়ে চলুন। রহিম মিয়া কিছুটা অবাক চোখে চিত্রার দিকে তাকিয়ে থাকলে চিত্রা চিৎকার করে বলে ওঠে। রহিম মিয়া বসা থেকে উঠে দ্রুত গাড়ির কাছে চলে যায়। এদিকে কবির, আমজাদ আহমেদ সহ সবাই চিত্রাকে হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করলো, সে কারো কথাই কানে তোলে না। চিত্রা কান্না করতে করতেই দৌড়ে গিয়ে গাড়িতে উঠে গেল। আমজাদ চৌধুরী মেয়ের হাত ধরে আটকানোর চেষ্টা করে। কবির আমজাদ আহমেদকে বাধা দেয় আর চিত্রাকে যেতে দিতে বলে। আমজাদ আহমেদ অসহায় চোখে মেয়ের দিকে তাকিয়ে হাতটা ছেড়ে দেয়। চিত্রা গিয়ে গাড়িতে বসে সজোরে গাড়ির গেটটা বন্ধ করে দেয় আর রহিম মিয়াকে দ্রুত গাড়ি চালাতে বলে। রহিম মিয়া গাড়ি ছাড়লেই সেখানে পাগলের মতো দৌড়ে আসে উপস্থিত হয় শাওন। এবার উপস্থিত সবার চোখ জোড়া শাওনের দিকে নিবদ্ধ। সবাই অবাক চোখে তাকিয়ে আছে শাওনের দিকে। ছেলেটাকে একেবারে উন্মাদের মতো লাগছে। এলোমেলো চুল, ঘরমাত্র শরীর, লাল টকটকে চোখ জোড়া আর পুরো শরীর জুড়ে চাঞ্চল্যতা। কি হয়েছে না হয়েছে সেটা কারো বোধগম্য হচ্ছে না। শাহানাজ চৌধুরী দ্রুত ছেলের কাছে এগিয়ে আসে। ছেলের দুগালে হাত রেখে অস্থির গলায় জিজ্ঞেস করে, সায়ন, কি হয়েছে বাবা তোর? কেন এমন করছিস? শাওন শাহানাজ চৌধুরীর দিকে এক পলক তাকিয়ে কাতর গলায় বলে, আম্মু, চিত্র কোথায়? কবির শাওনের কাছে এগিয়ে আসে। শাওনের কাঁধে এক হাত রেখে নরম স্বরে বলে, বনু তো কান্না করতে করতে বাসায় চলে গেল। কি হয়েছে তোদের বল তো? কেন এমন করতেছিস তোরা দুজনে? শাওন আর কোনো কথাই বলে না। সে দৌড়ে গাড়ির কাছে চলে যায়। পেছন থেকে শাওনের মা বাবা সহ সকলে তাকে আটকালো। শাওন একটাবারের জন্য পেছনে ফিরে তাকায় না। সে দ্রুত গাড়িতে উঠে রওনা দেয় চিত্রার চলে যাওয়া গাড়ির পিছু পিছু। আর বাকি সবাই চিহ্নিত মুখ নিয়ে অবাক চোখে তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রহিম মিয়া গাড়িটা চিত্রাদের বাড়ির সামনে ব্রেক করতে চিত্রা গাড়ি থেকে নেমে লেহেঙ্গাটা উঁচিয়ে ধরে কান্না করতে করতে দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সাথে সাথে শাওনের গাড়িও এসে বাড়ির সামনে ব্রেক করে। চিত্রা বাড়ির ভেতরে প্রবেশ করতেই জাহানারা বেগম সহ ড্রয়িং রুমে বসা কিছু আত্মীয় স্বজনরা অবাক চোখে তার দিকে তাকায়। জাহানারা বেগম মেয়ের বেহাল দশা দেখে দ্রুত পায়ে তার কাছে এগিয়ে আসে। চিত্রা চোখের সামনে জাহানারা বেগমকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নার গতি বাড়িয়ে দেয়। মেয়ের আচরণে আর কান্নায় জাহানারা বেগমের বুকটা কেঁপে ওঠে। তিনি পরম আবেশে মেয়েকে জড়িয়ে ধরে ভয় মিশ্রিত গলায় জিজ্ঞেস করেন, কি হয়েছে আম্মু? মাকে বলো কি হয়েছে।
জাহানারা বেগমের কথার মাঝে দ্রুত পায়ে সদর দরজা দিয়ে শাওন প্রবেশ করতে করতে চিত্রাকে ডেকে ওঠে। শাওনের ডাক চিত্রার কানে আসতে সে জাহানারা বেগমকে ছেড়ে দিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। শাওনও দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে চিত্রার রুমের সামনে যায় আর রুমের দরজা বন্ধ দেখে অসহায়ের মতো দরজার দিকে তাকিয়ে থেকে চিত্রাকে ডাকতে থাকে। চিত্রা, করেছে আমার, প্লিজ আমার কথাটা শোন। চিত্রা কোনো জবাব দেয় না। ভেতর থেকে শুধু তার অঝোর কান্নার আওয়াজ শাওনের কানে আসে। শাওন দরজা ধাক্কাতে ধাক্কাতে করুণ স্বরে বলে, তুই আমাকে এভাবে ভুল বুঝিস না কলেজা। আমি না হলে সত্যি শেষ হয়ে যাব। তোর অবিশ্বাস নিয়ে আমি এক মুহূর্তে বাঁচতে পারবো না। তুই প্লিজ দরজাটা একটু খুলে আমার কথাটা শোন। শাওনের এত আকুতি মিনতি করার পরও চিত্রার মন গলে না। সে দরজার ওপাশ থেকে কান্না করতে করতে বলে, আপনার কোনো কথা শুনতে চাই না আমি। আপনি চলে যান এখান থেকে। আপনার মুখটাও দেখতে চাই না আমি। চিত্রার মুখে বারবার একই কথা শুনে শাওনের চোখ ভিজে আসে। শাওনের আজকের মতো নিজেকে কখনো এতটা অসহায় মনে হয়নি। সে এক অসহনীয় ব্যথায় শুধু হাঁসফাঁস করতে থাকে। বুকের মধ্যে চলা ঝড়কে সে এক হাতে রেখে আবার অসহায় গলায় বলে, তুই আমাকে যা শাস্তি দেওয়ার দে, আমি সব মাথা পেতে নেব। তবে এভাবে আমাকে ভুল বুঝিস না জান। আমি আর নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। চিত্রা কান্নার মাঝেই তিক্ত গলায় বলে, চলে যান আপনি এখান থেকে। আপনার পায়ে পড়ছি আমি। প্লিজ এক্ষুনি চলে যান এখান থেকে। আমায় একটু একা থাকতে দিন। দরজার ওপাশে হেলান দিয়ে অঝরে কেঁদে চলেছে চিত্রা। এপাশ থেকে শাওন আবারও নরম স্বরে ডেকে ওঠে, জান, একটু শুধু দরজাটা খোল প্লিজ। আমাকে কথা বলে সুযোগটুকু শুধু দে। চিত্রার ওপাশ থেকে কোনো জবাব নেই। শাওন আবারও দরজা ধাক্কাতে ধাক্কাতে চিত্রাকে ডাকলো। চিত্রা এবার দরজাটা খুলে দেয়। শাওন তড়িঘড়ি করে চিত্রার দিকে এগিয়ে গেলে চিত্রা একটা ফল কাটার ছুরি শাওনের দিকে তাক করে বাড়িয়ে ধরে। শাওন থেমে যায়, আটকে ওঠে, তার বুক ধড়ফড় করা শুরু করে। চিত্রা নিজের কান্না দমিয়ে রাখে। ভীষণ রাগে তার লাল টকটকে চোখ দিয়ে আগুন ঝরে। চিৎকার করে বলে, চলে যান আপনি। কেন আমার কথা শুনছেন না? আপনার মুখ দেখতে চাই না আমি। বুঝতে পারছেন না আপনি? কেন বুঝতে পারছেন না? এক কথা আর কতবার বলতে হবে আপনাকে? চলে যান এখান থেকে। শাওন চিত্রার দিকে আবারও দুপা এগিয়ে গেলে চিত্রা নিজের হাতের কবজি বরাবর ছুরিটা বসিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, একদম আমার কাছে আসবেন না, নয়তো আমি নিজেকে শেষ করে দেব। শাওনের দুপা থমকে যায়। তার অন্তরাত্মা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই দুনিয়ার সকল ভয়েরা এসে তাকে জেঁকে ধরে। সে দিশেহারা হয়ে যায়। আর চিত্রা শুধু বারবার চিৎকার করে শাওনকে তার চোখের সামনে থেকে চলে যেতে বলে। শাওন কোণে মতে নিজেকে সামলে নেয়। একেবারে নমনীয় গলায় শান্তভাবে বলে ওঠে, এমন করো না কলেজা, ছুরিটা রেখে দে, নাহলে লেগে যাবে তোর হাতে। রেখে দে প্লিজ। বলতে বলতে শাওন ধীর পায়ে চিত্রার কাছ থেকে ছুরিটা নিতে উদ্যত হলে চিত্রা নিজের কবজি বরাবর দেয় এক টান। মুহূর্তে চিত্রার হাত বেয়ে পড়া লাল টকটকে তাজা রক্তে সাদা ফ্লোরটা রঙিন হয়ে যেতে শুরু করে, যা দেখে শাওন জোরে চিৎকার দেয়। শাওন চিত্রার হাত ধরতে গেলে চিত্রা এবার ছুরিটা নিজের গলা বরাবর ধরে। শাওন ভড়কে যায়। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। চিত্রা এবার কিছুটা নেতিয়ে পড়া গলায় বলে ওঠে, বেরিয়ে যান আপনি এখান থেকে। চলে যান আপনি আমার সামনে থেকে, নয়তো আমি এক্ষুনি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেব। শেষ করে ফেলবো আমি নিজেকে। শাওনের চোখ দিয়ে ঝরঝর করে জল গড়াতে শুরু করে। তার মস্তিষ্ক আর বুকের ভেতর ভীষণ যন্ত্রণা শুরু হয়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চিত্রাকে এই অবস্থায় দেখে নিজেকে তার পাগল পাগল লাগে। দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়। সে চিত্রার থেকে পিছিয়ে যায়। কোনো মতে কান্না জড়ানো কাপা কাপা গলায় বলে ওঠে, আমি আমি চলে যাচ্ছি কলেজে, এক্ষুনি চলে যাচ্ছি। আর কখনো তোর সামনে আসবো না, আর কখনো এই মুখটা তোকে দেখাবো না। তুই প্লিজ এভাবে নিজেকে কষ্ট দিস না। আমি নিতে পারছি না, আমি শেষ হয়ে যাচ্ছে। বলে দুহাতে মুখ ঢেকে চিৎকার করে কেঁদে ওঠে শাওন আর বলে ওঠে, ও আল্লাহ, তুমি আমাকে এক্ষুনি মৃত্যু দাও, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু কিন্তু তবু আমার প্রিয় বেগমকে কোনো কষ্ট দিও না। আমি সইতে পারছি না, তার এই কষ্ট আমি আর নিতে পারছি না। তুমি তার সকল কষ্ট আমার নামে লিখে দাও, আমি সব সয়ে নেব। তবু তুমি আমার প্রিয় বেগমকে আর কোনো কষ্ট দিও না।
শাওন এক প্রকার হৃদয় বিদারক আর্তনাদ করতে করতে রুম থেকে ধীর পায়ে ঢুলতে ঢুলতে বেরিয়ে যায়। তার আর্তনাদে মিশিয়েছিল বুক ফাটা হাহাকার। চোখের সামনে প্রিয় মানুষের রক্তাক্ত শরীর, কিন্তু ছুঁতে না পারার যন্ত্রণা। প্রিয় মানুষের অবিশ্বাসে ভরা চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে থাকা নিষ্ঠুরতা। শাওনের আর্তনাদে পুরো ধরনী কেঁপে ওঠে। তার অসহায় চোখের কাতরতা দেখে পুরো পৃথিবীরও তার প্রতি বড্ড মায়া হয়। কিন্তু মায়া হয় না কেবল চিত্রার। এত এত যন্ত্রণা, এত এত অবিশ্বাস নিয়ে শাওনের বেঁচে থাকার ইচ্ছে মরে যায়। সে নিজের অস্তিত্বকেই ভুলে যায়। তার মস্তিষ্ক পুরো দমে অকেজো হয়ে পড়ে। অনুভূতিরা কাজ করা বন্ধ করে দেয়। শাওন রুম থেকে ঢুলু ঢুলু পায়ে বেরিয়ে যেতে চিত্রা মেঝেতেই শুয়ে পাগলের মতো আর্তনাদ করতে থাকে। জাহানারা বেগম নিচ থেকে উপরে আসতে আসতে শাওনকে বোবার মতো শব্দহীন কান্না করতে করতে নিচে যেতে দেখে। তিনি শাওনের সামনে দাঁড়িয়ে কি হয়েছে জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না শাওন। জাহানারা বেগম শাওনের দুই কাঁধ ঝাঁকিয়ে কিছু জিজ্ঞেস করলেও শাওনের তরফ থেকে কোনো উত্তর পায় না। শাওন বোবার মতোই জাহানারা বেগমকে পাশ কাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। জাহানারা বেগম শাওনের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিহ্নিত মুখে ব্যস্ত পায়ে চিত্রার রুমের দিকে যায়। মেয়ের রুমের সামনে আসে। মেয়ের এমন করুণ অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। জাহানারা বেগমের চিৎকার শুনে নিচে বসে থাকা আত্মীয় স্বজনরা সবাই উপরে চিত্রার রুমে চলে আসে। আর চিত্রার এমন অবস্থা দেখে সবাই আঁতকে ওঠে। মিথিদের বাড়ি থেকে সবাই কিছুক্ষণ আগেই চলে এসেছে। তখন চিত্রা আর শাওনের ওভাবে কাউকে কিছু না বলে চলে আসাতে সকলে বেশ চিন্তায় পড়ে যান। কারণ মনি আর ওখানে টিকছিল না। তাই সেখানে আর দেরি না করে শুধু দরকারি কিছু নিয়ম সেরে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর বাড়িতে এসেই দেখতে পায় চিত্রার এমন বেহাল দশা। চিত্রা এখন ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগেই ডক্টর তার হাতে ব্যান্ডেজ করে দিয়ে যায় আর কিছু মেডিসিন লিখে দেয়, সাথে একটা ঘুমের ইনজেকশনও দেয়। পুরো বিয়ে বাড়ি জুড়ে থমথমে পরিবেশ তৈরি হয়েছে। কোথাও কোনো হইচইয়ের শব্দ নেই। সকলের মাঝেই নীরবতা বিরাজ করেছে। ড্রয়িং রুমের সোফায় বসে একটু পরপর শাওনের ফোনে কল দিচ্ছে শাহনাজ চৌধুরী। আর প্রতিবারই ফলাফল শূন্য হওয়ায় এক অজানা ভয়ে কেঁপে উঠছে তার মাতৃমন। পাশে বসা ইকবাল চৌধুরী বারবার বুঝিয়েও শাহনাজ চৌধুরীকে শান্ত করতে পারছেন না। এদিকে ফাহমিদা চৌধুরী, ইনায়া, পূজা আর ছোঁয়াসহ কয়েকজন মিলে নতুন বইয়ের জন্য বরাদ্দ কিছু নিয়মকানুন পালন করছে। কারোর মধ্যেই তেমন কোনো আনন্দ উৎসাহ নেই। সবার মুখে আমাবস্যার কালো ছায়া ছেয়ে আছে। কবির, জান্নাত আর জাহানারা বেগম চিত্রার পাশে তার রুমে বসে আছে। আমজাদ আহমেদ কিছুক্ষণ আগেই আদরের মেয়ের এমন বেহাল দশা দেখে গিয়ে নিজের ঘরের মধ্যে আরাম কেদারায় কপালে হাত রেখে বসে আছেন। কবির বোনের পাশে বসে আছে আর একটু পরপর শাওনের নাম্বারে ডায়াল করছে। শাওনের ফোন বরাবরের মতোই বন্ধ বলছে। শাওনের কোনো খবর না পাওয়াতে বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়ে। শাহনাজ চৌধুরী তো থেকে থেকে ছেলের চিন্তায় কেঁদেই দিচ্ছেন। ইকবাল চৌধুরী বারবার বুঝিয়ে শাহনাজ চৌধুরীকে শান্ত করছেন। এদিকে ইরফান চৌধুরী বেশ কিছুক্ষণ আগেই তাদের বাসায় দায়িত্বরত দুজন গার্ডকে নিয়ে শাওনকে খুঁজতে বেরিয়ে গেছেন। সাথে শাওনের দুই বন্ধু ইমরান আর ইশতিয়াককে বিষয়টা জানালে তারাও শাওনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে রাত তখন প্রায় 1:30 বেজে গেছে। কিছু কিছু আত্মীয় স্বজনরা ঘুমালো। জাহানারা বেগম আর শাহনাজ চৌধুরীর পরিবারের কারোর চোখে ঘুম নেই। শাহনাজ চৌধুরী সোফায় ইকবাল চৌধুরীর কাঁধে মাথা রেখে বসে আছেন। ছেলের চিন্তায় চিন্তায় চেহারাটা কেমন পাংশুটে হয়ে গেছে একেবারে। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। কারো মুখে কোনো কথার জো নেই। সবার মুখে শুধু চিন্তার ছাপ প্রতীয়মান। হঠাৎ সকলের নীরবতা ভেঙে ইকবাল চৌধুরীর ফোনটাও উচ্চ শব্দে বেজে ওঠে। ড্রয়িং রুমে উপস্থিত সকলে উৎসুক চাহনি নিয়ে ইকবাল চৌধুরীর পানে তাকায়। শাহনাজ চৌধুরীও ঠিকভাবে সোফার মধ্যে বসে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকেন। ইকবাল চৌধুরী ফোন বের করে দেখেন তার ছোট ভাই ইরফান চৌধুরী কল করেছে। ইকবাল চৌধুরী কলটা রিসিভ করে শাহনাজ চৌধুরীর কথা মতো স্পিকারে রাখে। আর ওপাশ থেকে ইরফান চৌধুরীর বলা কথা শোনা মাত্রই শাহনাজ চৌধুরী অজ্ঞান হয়ে পড়েন। ইকবাল চৌধুরীর হাত থেকে ফোনটা ধপ করে ফ্লোরে পড়ে যায়। মুহূর্তে পুরো বাড়ি জুড়ে ছেয়ে ধরে এক গা ছমছমে গুমোট ধরা নীরবতা।
হাসপাতালের বেডে শুয়ে আছে শাওন, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে চৌধুরী মেনশনের পুরো পরিবার। তখন ইরফান চৌধুরী ফোন দিয়ে শাওনের অ্যাক্সিডেন্টের কথা জানালে পুরো পরিবার হন্তদন্ত হয়ে চলে আসে হাসপাতালে। এমনকি ছোট্ট আয়াত পর্যন্ত বাসায় থাকতে নারাজ। একটু আগেই শাওনকে এমার্জেন্সি রুম থেকে কেবিনে শিফট করা হয়েছে। এখন অপেক্ষা শুধু জ্ঞান ফেরার। মাথায় বেশ আঘাত পেয়েছে শাওন, সাথে হাত পায়ে আর শরীরের কিছু কিছু জায়গাতেও বেশ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, বিশেষ করে ডান হাতে আর বাঁ পায়ে। মাথায়, হাতে পায়ে আর শরীরের ক্ষত জায়গাগুলো ব্যান্ডেজ করে ঢেকে দেওয়া হয়েছে। তখন শাওন চিত্রাদের বাসা থেকে উন্মাদের মতো বেরিয়ে গেল। পাগলের মতো বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকে। কোথায় যাচ্ছে, কি করছে কিছুই তার মাথায় কাজ করছে না। তার মস্তিষ্ক সব রকম কাজ করা বন্ধ করে দিয়েছে অনেক আগেই। অনুভূতিহীন রোবটের মতো সে শুধু গাড়ির গ্লাস ভেদ করে সামনের দিকে তাকিয়ে থাকে। কোনো দিকে তার কোনো খেয়াল বা মনোযোগ কিচ্ছু নেই। গাড়ির স্টিয়ারিংও তার হাত থেকে আলগা হয়ে পড়ে, যার দরুন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের পিলারের সাথে সজোরে ধাক্কা লেগে গাড়িটা উল্টে যায়। মধ্যরাত হওয়ার কারণে আশেপাশে তখন তেমন কোনো মানুষও ছিল না। থেকে থেকে কালো পিচ ঢালা রাস্তার মাঝখান দিয়ে শুধু কিছু গাড়ি সাই সাই শব্দ করে যাচ্ছিল, আর তাদের মধ্যে থেকে একটা দুটো করে বেশ কয়েকটা গাড়ি থেমে যায়। উল্টে থাকা গাড়ি থেকে শাওনকে রক্তাক্ত অবস্থায় বের করে। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই একই রাস্তা ধরে ইরফান চৌধুরী, ইশতিয়াক আর ইমরান শাওনকে খোঁজার উদ্দেশ্যে গাড়িতে করে আসছিল। রাস্তার পাশে কিছু মানুষের সমাগম দেখলে কৌতূহলবশতই তারা এগিয়ে আসে দেখার জন্য। আর আসামাত্রই দেখতে পায় শাওনের রক্তাক্ত নিথর দেহটা। এমন কিছু হবে তারা সেটা কখনো কল্পনাও করেনি। তবে মানুষ যেটা কল্পনা করে না বা নিজের চিন্তা ভাবনাতে নিয়ে আসে না, সেটাই মানুষের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে বেশি ঘটে। শাওনকে দেখে ইরফান চৌধুরী ভেঙে পড়ল। ইশতিয়াক আর ইমরান ছিল কঠোর। তারা দুজন আর শাওনদের বাসার গার্ডরা মিলে শাওনকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে আসেন। শাহানাজ চৌধুরী, ইনায়া, জান্নাত হাসপাতালে আসার পর থেকে লাগাতার কান্না করে চলেছেন। শুরুর দিকে আয়াত শাওনকে ওই অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে অনেক কান্না শুরু করলে ফাহমিদা চৌধুরী অনেক কষ্টে ছেলেকে বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়ে দেন। ফাহমিদা চৌধুরীর চোখ থেকেও নীরবে জল ঝরতে থাকে। ইকবাল চৌধুরী শাওনের মাথার পাশে বসে কপালে হাত রেখে চোখ জোড়া বুঝে আছেন। ইরফান চৌধুরী কেবিন থেকে বাইরে বেরিয়ে যান, আর কেবিনের বাইরে চিহ্নিত মুখে বসে থাকা ইশতিয়াক আর ইমরানকে বাসে চলে যেতে বলেন। ছেলে দুটো শুরু থেকেই বন্ধুর জন্য অনেক ছোটাছুটি করেছে। তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক বেশি ক্লান্ত। তাদের পরনের জামাতে এখনও শাওনের শরীরের রক্তগুলো ছোপ ছোপ আকার ধারণ করে আছে। ইশতিয়াক আর ইমরান বাসায় যেতে না চাইলে ইরফান চৌধুরী তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার জোর করেই বাসায় পাঠিয়ে দেয়। আর শাওনের জ্ঞান ফিরলে কালকে সে দেখে যেতে বলে। ইশতিয়াক আর ইমরান অনিচ্ছা সত্ত্বেও বাসায় চলে যায়। আমজাদ আহমেদ আর কবির তখনই এসে দেখে চলে গেছেন। কবির থাকতে চাইলে ইকবাল চৌধুরী আর ইরফান চৌধুরী তাকে থাকতে না দিয়ে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। যত যাই হোক, ছেলেটার বিয়ে হলো মাত্র কিছু সময় হলো। নিজের বিয়ের দিনে সে হাসপাতালে এসে থাকবে, বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তাও যদি হাসপাতালে তেমন মানুষজন না থাকতো তাহলে একটা কথা ছিল। এখানে যেহেতু চৌধুরী ম্যানশনের সবাই আছে, তাই কবিরের না থাকলেও চলবে। আর তাদের বাসার পরিস্থিতিও খুব একটা ভালো না। চিত্রার অমন বেহাল অবস্থা, তার উপর আবার শাওনের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে জাহানারা বেগম ভেতর থেকে বেশ ভেঙে পড়েছেন। জাহানারা বেগমের শাওনকে দেখতে আসার অনেক ইচ্ছে হলেও আদরের মেয়েকে ওই অবস্থায় ফেলে রেখে কিছুতেই আসতে পারছিলেন না। তিনি শুধু মেয়ের শিয়রের পাশে বসে লাগাতার নিজের অশ্রু বিসর্জন দিচ্ছেন। শাওনের জ্ঞান ফেরে প্রায় 8 ঘন্টা পর। তখন চারিপাশে ভোরের আলো ফুটে সূর্যি মামা উদয় হয়েছে মাত্র। শাওনের জ্ঞান ফিরলে সবার আগে নজরে পড়ে শাহানাজ চৌধুরীর, কেননা রুম জুড়ে সবাই তখন ঘুমে ঝিমোচ্ছিল, একমাত্র তিনি ছাড়া। মায়ের মন বলে কথা। চোখের সামনে ছেলের এমন নিথর দেহ পড়ে থাকলে কোনো মায়ের চোখে কি সহজে ঘুম আসে? তেমনি শাহানাজ চৌধুরীও এক মুহূর্তের জন্য নিজের দু চোখের পাতা এক করেননি। তিনি সারাটা রাত ছেলের মাথার
পাশে বসে থেকে একটু পরপরই অজ্ঞান হয়ে পড়ে থাকা ছেলের মাথায় পরম যত্নের সাথে হাত বুলিয়ে দিয়েছেন। অসংখ্যবার চুমুতে ভরিয়ে দিয়েছেন ছেলের মুখ। কখনো আবার শাড়ির আঁচলে মুখ গুজে অসহায়ের মতো হু হু করে কেঁদেছেন। হঠাৎ শাওনের মুখ থেকে মৃদু স্বরে আম্মু আম্মু আওয়াজ শুনলে শাহানাজ চৌধুরীর চোখে মুখে খুশির ঝলক বয়ে যায়, মন জুড়ে প্রশান্তির হাওয়া বয়ে যায়। তিনি আলতোভাবে ছেলের এক গালে নিজের হাত রাখেন আর কোমল স্বরে ছেলেকে ডেকে ওঠেন। সায়ন, এই তো আমি সোনা, তোর কাছেই আছি। শাওন আস্তে আস্তে তার চোখ জোড়া খুলে শাহানাজ চৌধুরীর দিকে তাকায়। শুরুতে সবকিছু ঝাপসা লাগলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। শাওন মায়ের মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, আম্মু, চিত্রা কোথায়? কেমন আছে ও? শাহানাজ চৌধুরী চোখে মুখে এবার কিছুটা বিষাদের ছায়া নেমে আসে। তবুও তিনি শাওনের সামনে নিজের যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে ওঠেন, চিত্রা মামুনি বাসায় আছে আব্বু, ভালো আছে ও। শাওন শাহানাজ চৌধুরীর কথায় কিছুটা স্বস্তি অনুভব করলো। মনের ভেতরে চলা ঝড়গুলোকে কিছুতেই থামাতে পারে না। শাওন আবারও চোখ জোড়া বন্ধ করে নেয়। শাহানাজ চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীরে সুস্থে বেশ সময় নিয়েই জিজ্ঞেস করেন, কাল হঠাৎ করে তোদের মধ্যে কি হয়েছিল আব্বু? কি এমন পাগলামি করেছিলি দুজনে? শাহানাজ চৌধুরীর করা প্রশ্নে শাওন একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সে চোখ জোড়া বন্ধ রেখে বেশ সময় নিয়ে কালকের ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মাকে বলে। সব কিছু শুনে শাহানাজ চৌধুরী নিজেও একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এদের মা ছেলের সম্পর্কটা একেবারে বন্ধুর মতো। ছোটবেলায় থেকে শাওন তার মায়ের কাছ থেকে কোনো কিছু লুকায় না। যত ব্যক্তিগত কথাই হোক না কেন, সব কিছুই সে নিজের মায়ের সাথে নির্দ্বিধায় শেয়ার করে। শাওন তার মায়ের এক হাত নিজের বাম হাত দিয়ে আলতোভাবে আঁকড়ে ধরে। তার দুই চোখের কোণা দিয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। কান্না জড়ানো গলায় বলে ওঠে, চিত্রা আমার মুখ দেখতে চায় না আম্মু। ও আমাকে ওর সামনে যেতে মানা করেছে, আমার মুখ দেখাতে মানা করেছে। ঘৃণা করো আমাকে আম্মু। কাল আমি ওর চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি আম্মু। শাহানাজ চৌধুরী আহত চোখে ছেলের দিকে তাকায়। শাওনের হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে নেয়। শাওন আবারও কাতর স্বরে বলে, আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। আমার বুকের ভেতরে ভীষণ যন্ত্রণা হচ্ছে, অমৃত কষ্ট হচ্ছে। এই যন্ত্রণা আমি আর নিতে পারছি না আম্মু, সহ্য হচ্ছে না আর। চোখ বুঝলে শুধু ওর ঘৃণা ভরা চাহনি আর তাচ্ছিল্যের হাসিটা আমার সামনে ভেসে উঠছে, যে আমাকে ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। ওর অবিশ্বাস নিয়ে আমি বাঁচতে পারবো না আম্মু। ওর অবিশ্বাস, ঘৃণা আর তাচ্ছিল্য নিয়ে বেঁচে থাকার থেকে আমার মরাই ভালো। কেন মরে গেলাম না আমি? কেন? শাওন বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। শাহানাজ চৌধুরী ছেলের মুখে এমন কথা শুনে ছেলের মুখ বন্ধ করে আর্তনাদ করে ওঠে। এমন কথা বলিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। চিত্রা মামুনি আমি সবাইকে বুঝিয়ে বলবো। কালকে ও রাগের মাথায় হয়তো ওভাবে বলেছে, দেখিস রাগ কমে গেলে ও ঠিক তোর কাছে চলে আসবে। শাহানাজ চৌধুরীর কথায় শাওনের মন কিছুতেই শান্ত হয় না। তার দুই চোখ দিয়ে অবাধ পানিরা অঝরে ঝরতে পড়তে থাকে। বুকের ভেতরে যন্ত্রণারা জেগে উঠতে শুরু করে। এদিকে শাহানাজ চৌধুরীর করা আর্তনাদ পুরো রুম জুড়ে প্রতিধ্বনিত হতেই সকলের ঘুম আলগা হয়ে যায়। চোখ খুলে তাকায় সকলে। শাওনের জ্ঞান ফিরেছে দেখে সকলেই শাওনের কাছে এগিয়ে আসে। ইকবাল চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন। শাওন ইকবাল চৌধুরীর দিকে তাকায়, মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করে বলে ওঠে, ভালো লাগতেছে আব্বু। পাশেই দাঁড়ানো ফাহমিদা চৌধুরী, ইনায়া আর জান্নাত। ইরফান চৌধুরী শেষ রাতের দিকে আয়াতকে নিয়ে বাসায় চলে গেছেন। জান্নাত আর ইনায়া তো আবারও রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। শাওন তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে মজা করে বলে ওঠে, দুই পাগলি মিলে কান্না শুরু করছিস কেন বলতো? তোরা কি জানিস এই সকাল সকাল তোদের কান্নারত মুখটা দেখতে একেবারে বাঁশবাগানের পেত্তির মতো লাগছে? শাওনের কথায় ইনায়া আর জান্নাত কান্না থামিয়ে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। অসহায় মুখে শাওনের দিকে তাকায়। তাদের দুজনের কাণ্ড দেখে সবাই হেসে দেয়। এরপর রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শাওনের মামা আনোয়ার হোসেন, মামি রাবেয়া বেগম আর মাহি সকলে তাদের দিকে তাকায়।
আনোয়ার হোসেন আর রাবেয়া বেগম শাওনকে ভালো মন্দ জিজ্ঞেস করে, কিন্তু মাহি কোনো কথা বলে না। সে রুমের এক কোণায় দাঁড়িয়ে নীরবে শাওনের দিকে তাকিয়ে থাকে। মাহির চোখে মুখে অনুশোচনার ছাপ। এই সব কিছুর জন্য বারবার তার নিজেকেই দায়ী মনে হয়, অপরাধী মনে হয়। তাদের সকলের কথার মাঝেই একজন নার্স আর একজন ডক্টর ভেতরে প্রবেশ করে। ডক্টর মহিলাটি রুমে প্রবেশ করতে করতে মুচকি হেসে বলে ওঠে, রোগীর জ্ঞান ফিরেছে তাহলে? বলে শাওনের হাতের কবজি ধরে পালস চেক করে আর নার্সকে একটা স্লাইন দিতে বলে। নিজে ইঞ্জেকশন দিতে দিতে বলে ওঠে, রোগীর এখন রেস্টের দরকার, সবেমাত্র জ্ঞান ফিরেছে। এমনি রোগীর সাথে বেশি কথা বলা একদম ঠিক হবে না, একদম ঠিক না। ঘুমের ইঞ্জেকশন দেয়া হলো, ঘুম থেকে জেগে উঠলে কিছু খাইয়ে দেবেন, ততক্ষণ রেস্ট নিক। ডক্টর মহিলাটি শাওনকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে রুম থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই শাওনের চোখে মুখে রাজ্যের ঘুম ভর করে। শাওন ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ইশতিয়াক আর ইমরান আসে। জানতে পারে শাওনের জ্ঞান ফিরেছে আর এখন ঘুমের ইঞ্জেকশন দেওয়ার কারণে সে ঘুমোচ্ছে। তারা দুজনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর তারা ইকবাল চৌধুরী, শাহানাজ চৌধুরী সহ সবার মুখের দিকে খেয়াল করে। সবারই চোখ মুখগুলো কেমন শুকিয়ে গেছে আর চেহারার মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট। ইশতিয়াক আর ইমরান এবার সবাইকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে আসতে বলে। আর ততক্ষণে শাওনের কাছে তারা দুজন থাকবে। সকলে রাজি হলো, শাহানাজ চৌধুরী রাজি হয় না। তিনি শাওনকে রেখে কিছুতেই বাসায় যেতে চায় না। ইশতিয়াক শাহানাজ চৌধুরীকে সুন্দর করে বুঝিয়ে বলে, আন্টি, আপনারা সবাই এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া করে আসুন, আর ততক্ষণে শাওনের কাছে আমরা থাকি। আর কাল রাত থেকে আপনারা এভাবে একটু না ঘুমিয়েই জেগে আছেন, এরপর তো না হয় আপনাদেরই শরীর খারাপ করবে। আর এমনিতেও শাওন এখন ঘুমাচ্ছে। শাওনের ঘুম ভাঙতে ভাঙতে আপনারা বাসায় গিয়ে নিশ্চিন্তে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আসতে পারবেন। পাশ থেকে ইমরানও ইশতিয়াকের কথার সুর টেনে বলে ওঠে, হ্যাঁ আন্টি, আপনারা সবাই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আসুন, আর আসার সময় বাড়ি থেকে শাওনের জন্য কিছু খাবার নিয়ে আসবেন। ততক্ষণে আমরা এখানে আসি, আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। অবশেষে শাহানাজ চৌধুরীকে ইশতিয়াক আর ইমরান বোঝাতে সক্ষম হয় আর তিনি রাজি হলে সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন বাজে সকাল 10:30। সকালবেলার চোখ ধাঁধানো প্রখর রোদের রোশনি জানালার ফাঁক দিয়ে চিত্রার চোখে মুখে আছড়ে পড়লে চিত্রা আস্তে আস্তে পিটপিট করে নিজের চোখ জোড়া খুলে তাকায়। কাল রাতে ঘুমানোর পর এখন এইমাত্র ঘুম থেকে ওঠে সে। মাঝখানে যে এত কিছু হয়ে গেছে তা তার পুরোপুরি অজানা। জাহানারা বেগম কিছুক্ষণ আগে চিত্রার রুম থেকে বেরিয়ে গেলে তিনি ময়নামতিকে চিত্রার পাশে থাকতে বলেন। ময়নামতি চিত্রার রুমের অগোছালো জিনিসগুলো গোছাচ্ছিল। কাজের ফাঁকে তার চোখ জোড়া চিত্রার দিকে যেতেই দেখে চিত্রার ঘুম ভেঙে গেছে। ময়নামতি কাজ ফেলে তড়িঘড়ি করে চিত্রার কাছে এগিয়ে আসে, জিজ্ঞেস করে, আপামনি, তোমার ঘুম ভেঙে গেছে? দাঁড়াও, আমি আম্মাকে ডেকে আনি। বলে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। ময়নামতি জাহানারা বেগমকে চিত্রার ঘুম ভাঙার কথা জানালে জাহানারা বেগম দ্রুত পায়ে চিত্রার কাছে চলে আসে। চিত্রা ততক্ষণে উঠে বেডের মধ্যে হেলান দিয়ে বসে আছে। অনেকটা সময় ঘুমানোর কারণে তার মাথাটা এখনও ঝিম ধরে আছে। শরীর জুড়ে কেমন একটা ক্লান্তি ক্লান্তি ভাব। মনে হচ্ছে বেশ লম্বা একটা শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। জাহানারা বেগম গিয়ে চিত্রার পাশে বসে। মেয়ের এক গালে হাত রেখে আদুরে গলায় বলে, ঘুম থেকে উঠে গেছিস আম্মু? এখন শরীর কেমন লাগছে? চিত্রা নিষ্প্রভ চাহনিতে মায়ের দিকে তাকায়। ঘুম জড়ানো আতকে ওঠা গলায় বলে ওঠে, ভালো লাগছে আম্মু। ময়নামতি ততক্ষণে চিত্রার জন্য এক কাপ কফি নিয়ে রুমে আসে আর চিত্রার সামনে কফির কাপটা এগিয়ে দিয়ে মুচকি হেসে বলে, আপামনি, তোমার কফি, এটা খাও, দেখবে ভালো লাগবে। চিত্রা নীরবে ময়নামতির হাত থেকে কফির কাপটা নিয়ে নেয়। ময়নামতি রুম থেকে বেরিয়ে যায়। জাহানারা বেগম অপলক মেয়ের দিকে তাকিয়ে থাকেন। চিত্রা কফির কাপে কয়েকটা চুমুক বসিয়ে সেটা রেখে দেয়। বিছানা থেকে নেমে নীরবে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। জাহানারা বেগম জিজ্ঞেস করে ওঠে, এই শরীর নিয়ে কোথায় যাচ্ছিস? চিত্রা জাহানারা বেগমের দিকে ফিরে তাকায়, নরম স্বরেই বলে, শাওয়ার নিতে আম্মু, শরীরটা কেমন ভারী ভারী আর ঘিনঘিনে লাগছে। জাহানারা বেগম দ্রুত পায়ে মেয়ের দিকে এগিয়ে আসে, অস্থির গলায় বলে, তোর হাতে ব্যান্ডেজ করা আছে আম্মু, হাত ভিজে গেলে তো সমস্যা হবে পরে। চিত্রা নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায় আর জাহানারা বেগমের উদ্দেশ্যে আশ্বাসের স্বরে বলে, কিছু হবে না আম্মু, আমি ব্যান্ডেজ করা অংশটুকু ভিজতে দিব না, তুমি চিন্তা করো না।
চিত্রা ওয়াশরুমে চলে গেলে জাহানারা বেগম কিছুক্ষণ ওয়াশরুমে দরজার দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। বাসা ভর্তি মেহমান, যারা যারা কালকে আসেনি তারা ইতিমধ্যে আজকে আসা শুরু করেছে। পরপর চিত্রার শাওনের এমন দুর্ঘটনার জন্য আমজাদ আহমেদ আজকের রিসেপশনের অনুষ্ঠানটা স্থগিত করতে চেয়েছিলেন, কিন্তু ইকবাল চৌধুরী আর ইরফান চৌধুরী এই ব্যাপারে কিছুতেই রাজি হয়নি এবং কি আমজাদ আহমেদকেও এ বিষয়ে সায় দেয়নি, কারণ বাসা ভর্তি আত্মীয় স্বজনে ভরপুর, চারিপাশে এত এত আয়োজন, এতগুলো ক্যান্সেল করার কোনো মানেই হয় না। আর চিত্রার শাওন তো এখন মোটামুটি সুস্থই আছে, তাই বেকার শুধু শুধু এত আয়োজন নষ্ট করার কোনো মানেই হয় না। চিত্রা বেশ অনেকটা সময় নিয়ে শাওয়ার নেওয়ার চেষ্টার পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় তার বেডের উপর ছোঁয়ার পূজা বসে আছে। চিত্রা চুল মুছতে মুছতে তাদের দিকে এগিয়ে আসে। ছোঁয়া চিহ্নিত মুখে জিজ্ঞেস করে ওঠে, চিত্রা বেবি, কেমন আছিস তুই? শরীর কেমন আছে তোর? পূজাও কপালে চিন্তার ভাঁজ ফেলে চিত্রার মুখের দিকে তাকিয়ে আছে। চিত্রা তাদের দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, ভালো আছি আমি, সব ঠিকঠাক আছে, এত চিন্তা করতে হবে না তোদের। চিত্রার স্বাভাবিকভাবে কথা বলা দেখে ছোঁয়ার পূজা দুজনের মুখেই হাসি ফোটে। তারা নিজেদের মতো কথায় মুজে যায়। কথার এক পর্যায়ে পূজা চিত্রাকে জিজ্ঞেস করে ওঠে, কাল কি এমন হয়েছিল চিত্রা, যার কারণে তুই নিজের সাথে এমন নিষ্ঠুরতম আচরণ করতে একটুও ভাবলি না? আবার ওদিকে শায়ন ভাইয়াও। ছোঁয়া পূজাকে মাঝপথে থামিয়ে দিয়ে চোখের ইশারায় শাওনের কথা বলতে মানা করে। পূজাও চুপ হয়ে যায়। কালকের তিক্ততার কথাগুলো চিত্রার মাথায় আসতেই তার মুখ কালো আধারে ছেয়ে যায়। বুকের মধ্যে যন্ত্রণারা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করে। ঘৃণার রাগ আর ক্ষোভে চোখ জোড়া ছলছল করে ওঠে। চিত্রা হঠাৎ নীরব হয়ে যাওয়াতে ছোঁয়ার পূজাও এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করে না। পরিস্থিতি হালকা করতে তারা মজার মজার কিছু কথা বলা শুরু করে। বেশ কিছুক্ষণ গল্প করার পর ছোঁয়ার পূজা বাইরে চলে যায় আর তার কিছুক্ষণের মধ্যেই রুমে আসে ইনায়া, জান্নাত আর মাহি। চিত্রা মাহিকে দেখে ভীষণ অবাক হয়, সাথে তার মনের ভেতরে রাগ আর ক্রোধরা দাউ দাউ করে জেগে ওঠে। সকালে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর ইকবাল চৌধুরী ইনায়া, জান্নাত আর মাহিকে কবিরদের বাসায় পাঠিয়ে দেয়। ফাহমিদা চৌধুরীকে যেতে বললে তিনি জানান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একেবারে আয়াতকে নিয়েই যাবেন, আর আনোয়ার হোসেন এবং রাবেয়া বেগম নিজেদের বাসায় চলে যান। তবে মাহিকে সদ্য বিয়ে হওয়া মেয়ের বাসায় পাঠাতে দ্বিধাবোধ করেন তারা, কিন্তু ইনায়া আর জান্নাতের জোড়াজড়িতে শেষে হার মানেন। আর মাহিরও ইচ্ছে ছিল চিত্রাদের বাসায় যাওয়ার, চিত্রার সাথে কথা বলার। জান্নাত আর ইনায়া চিত্রার কাছে এগিয়ে যায়, ভালো মন্দ জিজ্ঞেস করে। কালকে কি হয়েছিল সেটা জিজ্ঞেস করলে চিত্রা কোনো কিছুই বলে না। কিছুক্ষণ পর তারা রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু মাহি বেরোয় না। চিত্রা কিছুটা অবাক হয়ে মাহির দিকে তাকিয়ে থাকে। মাহি ইতস্তত বোধ করতে করতে চিত্রার কিছুটা কাছে এগিয়ে যায়। চিত্রার দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয় আর অপরাধী গলায় বলে ওঠে, চিত্রা, কালকের বিষয়টার জন্য আমাকে মাফ করে দে প্লিজ। আমি জানতাম না আমার করা একটা ভুলের জন্য এত কিছু হয়ে যাবে।